নিবন্ধন ছাড়াই আজ থেকে পোশাক কর্মীরা পাবেন করোনার টিকা। চীন থেকে আসলো 10 লাখ ডোজ। রোগীর চাপে শোচনীয় হাসপাতালের অবস্থা। আরও 204 প্রাণহানি। ঈদযাত্রায় বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়। মহাসড়কে যানজট, কোথাও নেই স্বাস্থ্যবিধি, আবারও পুরনো চেহারা। সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বাড়ছে ক্রেতার সমাগম। রাজধানীর হাটে প্রথম দিনে বিক্রি কম, এবার অনলাইনে আগ্রহ বেশি। সীমিত পরিসরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। অংশ নিচ্ছেন সৌদিতে থাকা 60,000 মুসল্লি। আজ মূল কার্যক্রম, মক্কায় বিশেষ সেবা। চাল নিয়ে চালবাজি। উৎপাদন বাড়লেও দাম নিয়ন্ত্রণহীন। বিক্রেতাদের অজুহাতের শেষ নেই। করোনাকালে বিপাকে মানুষ, আমদানির উদ্যোগ। নজিরবিহীন বন্যার কবলে ইউরোপ, ভেঙে পড়েছে যোগাযোগ। বিপর্যস্ত জনজীবন। জার্মানি ও বেলজিয়ামে 150 মৃত্যু, নিখোঁজদের শতাধিক। আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচ জিতলেই সিরিজ জয়। ফের নারী ফুটবল লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরে আজ সকাল থেকে 4টি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের টিকা দেওয়া হবে। এর জন্য শ্রমিকদের কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, শুধু এনআইডি কার্ড থাকলেই হবে। শনিবার দুপুরের গাজীপুর সিভিল সার্জনে তথ্য নিশ্চিত করেন। কারখানা 4টি হচ্ছে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেড, কোনাবার এলাকার তুষ্কা গ্রুপের 2টি ও ভোগরা এলাকার রোজ ভ্যালি নামের একটি পোশাক তৈরি কারখানা। রোববার একযোগে এই 4 কারখানায় 10,000 শ্রমিককে করোনার টিকা দেওয়া হবে। গাজীপুরে একদিনে সর্বোচ্চ 10 জনের মৃত্যু, নতুন করে আরও 138 জন আক্রান্ত হয়েছেন। কালকে 4টা গার্মেন্টসে আমরা টিকা প্রদান করা শুরু করব। এনআইডি যে নাম্বার আছে সেই নাম্বার সমস্ত গার্মেন্টসের, এই 4টা গার্মেন্টসের কর্মীদের এটা লিপিবদ্ধ করা হয়েছে, অলরেডি নথিভুক্ত করা হয়েছে। এটা আমাদের কাছে আছে এবং তাদের কাছেও আছে। এটা আমরা প্রায় 40 থেকে 50টা বুথের মাধ্যমে আমরা 4টা গার্মেন্টসে দিব। আমাদের 10টা অ্যাম্বুলেন্স আমাদের রেডি করা আছে, আল্লাহ না করুক কোনো সমস্যা হলে। এছাড়া ওইখানে আমাদের এএফআই টিম থাকবে এবং ওইখানে প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা গার্মেন্টস আমি নিজে গিয়ে আমি পরিদর্শন করেছি। সমস্ত পরিকল্পনা মতো আমরা কাজ করছি। শুধু এনআইডি নয়, তাৎক্ষণিক নিবন্ধন নিয়ে পোশাক কর্মীদের টিকা দেওয়ার পরামর্শ আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেনের। আর সরকারের টিকা দেওয়ার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম। তবে দেশের অর্থনীতির স্বার্থে তাদের চাওয়া কঠোর লকডাউনে পোশাক কারখানা যেন দীর্ঘদিন বন্ধ না থাকে। সেকেন্ড ডোজ কেন দিবে? এনআইডি নিয়ে গেলে ওখানে বসেই ইয়ে করার কথা, রেজিস্ট্রেশন করে তার কার্ডটা জেনারেট করে তারপরে টিকা দিবে। এটা যদি সফল হয়, মানে স্পট রেজিস্ট্রেশন করে, সেটা আরো দ্রুত, মানে আমাদের মানে টিকা দেওয়ার সক্ষমতা তো মানে অনেক বেশি। আমাদের ট্রেনিং আমার মনে হয় কোনো প্রবলেম হবে না। একটা অসুবিধা আছে কি, এনআইডি সবার কিন্তু নেই। এ ব্যাপারে আরেকটু সরকারকে উদার হতে হবে। ফ্যাক্টরি হিসাবে যদি যায়, এনআইডি থাকুক আর না থাকুক, ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি বাছাই করে নিবে এবং ফ্যাক্টরির দায়িত্ব ফ্যাক্টরি যে ম্যানেজমেন্ট আছে তারা নিবে। আমরা চাই আমাদের প্রত্যেকটা শ্রমিক যেন টিকা সে কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়। আমরা চাই একেবারে কঠোরভাবে লকডাউন হোক, কিন্তু 1 তারিখ থেকে অবশ্যই যেন ফ্যাক্টরিগুলি খুলে দেওয়া হয়। তা নাহলে আমাদের সেক্টর অর্থনীতির ব্যাপারে আমাদের এবং আমাদের সেক্টরের সরকারের অর্থনৈতিক একটা বিপর্যয় ঘটা অনেক আশঙ্কা আছে। ঈদের পর 23 জুলাই থেকে কঠোর লকডাউনের আওতায় আসবে গোটা দেশ। বন্ধ থাকবে সব শিল্প কারখানা সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। চুয়াডাঙ্গায় বিজেপির সদর দপ্তরে অনুষ্ঠিত বিজেপির 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে শেষে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এবং আগামীর যে আপনার কঠোর বিধিনিষেধটা বেশি কঠোর হবে এই জন্য, কারণ সবকিছু বন্ধ থাকবে তখন, যেটা শিল্প কলকারখানা বন্ধ রেখে এটা সবচেয়ে কঠোরতম একটা হতে যাচ্ছে। এইটা হলে আমার মনে হয় খুব একটা ভালো কন্ট্রোল আসবে। চীন থেকে ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের 10 লাখ ডোজ টিকা। শনিবার রাত 11টার পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে টিকা। চলতি সপ্তাহে দেশে আসছে মোট 50 লাখ ডোজ টিকা।
সোমবার জাতিসংঘের কোভ্যাক্সের মাধ্যমে আরও 30 লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে গত 3 জুলাই রাতে ও 4 জুলাই সকালে 20 লাখ ডোজ সিনোফার্মের কেনা টিকা দেশে আসে। জাপান এরই মধ্যে ঘোষণা দিয়েছে তারা 29 লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা বাংলাদেশকে খুব শীঘ্রই দিবে। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি টিকা নিয়ে সর্বশেষ কি খবর আছে, আপনার কাছে কি দেখছেন, সেখান থেকে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আকাশ। আপনি দেখছেন যে আমার পেছনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট, সেই গেটে অবস্থান করছে টিকাবাহী যে গাড়িটি। এর আগে কিন্তু ঘণ্টাখানেক আগেই কিন্তু আপনি জানেন যে আগেই আমরা বলেছিলাম যে বাংলাদেশ বিমানে একটি বিশেষ ফ্লাইটে 10 লাখ ডোজ টিকা বাংলাদেশ পৌঁছেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো সেই টিকা এতক্ষণ আসলে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ সম্পন্ন করে এবং এয়ারপোর্টের যে আনুষঙ্গিক কার্যক্রম সেটি সম্পন্ন করে এখন গেটেই অপেক্ষারত আছে। আমরা দেখতে পাচ্ছি গাড়িটি, সেই 10 লাখ ডোজ টিকা এখান থেকে বের হওয়ার পর আমরা এখান থেকে প্রাতিষ্ঠানিকভাবে একটি ব্রিফ আমরা শুনবো, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের মুখে। যদিও স্বাস্থ্যমন্ত্রী আসার কথা ছিল, তিনি কোনো কারণবশত আসতে পারেননি। এছাড়া আরও 10 লাখ ডোজ টিকা রাত 3টার দিকে আরও একটি ফ্লাইটে পৌঁছানোর কথা রয়েছে। তো সব মিলিয়ে আজকে 20 লাখ ডোজ টিকা আসার ফলে বাংলাদেশে যে করোনার যে সংক্রমণের একেবারে ঊর্ধ্বগতি, সেই মুহূর্তে কিন্তু এটি একটি স্বস্তির বড় একটি বার্তা নিয়ে আসলো এই টিকা। তো বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু চায়না থেকে এর আগে আরও এক চালান টিকা আমরা পেয়েছি, বিশেষ করে যে চুক্তির টিকা আরও 20 লাখ। এছাড়া কয়েক দফায় কিন্তু আমরা বিভিন্ন অঙ্কের উপহারের টিকা পেয়েছি। তো বলে রাখি যে এর আগে কিন্তু বাংলাদেশ সরকার চীনের সাথে যে চুক্তি সম্পন্ন করেছিল, সেই চুক্তি অনুযায়ী 1.5 কোটি ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে। এছাড়া আরও আসার কথা হলো যে শুধু চীন নয়, জাপান থেকেও আপনি বলছিলেন কিছুক্ষণ আগে নিউজে, জাপান থেকেও আমরা জাপানও আমাদেরকে অ্যাস্ট্রাজেনিকার যে টিকা সেটি আমাদেরকে দিতে চেয়েছে। তো এই ছিল মোটামুটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকা পাওয়ার সর্বশেষ। আকাশ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা এসেছে 10 লাখ, সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম। করোনার টিকা ক্রয় ও করোনা পরীক্ষায় অনিয়ম হচ্ছে কিনা তা এখনই খতিয়ে দেখা জরুরি বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার দুপুরে গণমাধ্যমকে দেয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান। করোনা টিকা প্রয়োগেও অনিয়ম খতিয়ে দেখা জরুরি। কেনা 1 ডোজ টিকা প্রয়োগে খরচ করা হয়েছে আরও 2,500 টাকা। করোনা টিকা ক্রয়, টিকা প্রয়োগ এবং করোনা টেস্টের খরচে বিশাল অনিয়মের প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মন্ত্রণালয়ে এই খরচকে অস্বাভাবিক বলে মন্তব্য করছেন। তাই করোনা টিকা ক্রয়, প্রয়োগ এবং করোনা পরীক্ষা খরচে দুর্নীতি হচ্ছে কিনা তা এখনই খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 204 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 8,489 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দেশে পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,92,411 জন। মোট মৃত্যু হয়েছে 17,669 জনের। নতুন সুস্থ হওয়া 8,820 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 9,23,163 জন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 82 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। 24 ঘন্টায় 29,214 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 29.6%। করোনা রোগী নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে হন্য হয়ে ছুটছেন স্বজনরা। শয্যা না থাকায় রাজধানীর বেশিরভাগ হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে রোগী। বিভিন্ন হাসপাতাল ঘুরে অধিকাংশের শেষ ভরসা ডিএনসিসির করোনা হাসপাতাল। রোগীর চাপে হাসপাতালটিতে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা।
বিশেষজ্ঞরা বলছেন ঈদের পর হাসপাতালমুখী রোগীর স্রোত তৈরি হবে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। গেল 24 ঘন্টা হাসপাতালে অপেক্ষার পরও শয্যা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাড়ির পথে রওনা হন হারিস মিয়া। মেয়ের জামাই জসিমউদ্দিনের করোনা শনাক্তের পর শুক্রবার রাজধানীর মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে নিয়ে আসেন তিনি, কিন্তু রোগীর অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় চিকিৎসাপত্র দিয়ে ছাড়পত্র দেয় চিকিৎসকরা। গত রাতে আনছিলাম, গত রাতে আমরা 2-3টা হাসপাতাল ঘুরা এখানে সারা রাত কাটায়ও আমরা চিকিৎসা পাইলাম না। সিট নাই, আইসিইউ নাই, বেড নাই। এই চিকিৎসকদের এমন সিদ্ধান্তের কারণটাও পরিষ্কার। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় 10 মিনিট পর পর ডিএনসিসি হাসপাতাল মুখে অ্যাম্বুলেন্সে আসছে একের পর এক গুরুতর রোগী, যাদের বেশিরভাগের অক্সিজেনের মাত্রা 60-এর ঘরে। নগরীর অন্য হাসপাতালে আইসিইউ কিংবা শয্যার তীব্র সংকট থাকায় এসব রোগী ভর্তিতে এখন বেশি গুরুত্ব দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। লাইফ কেয়ারে ছিলাম 1 সপ্তাহ, ওখানে 20-30 হাজার টাকা মতন খরচ হচ্ছে। আর এমনি সিনা তো 20-30 হাজার টাকা খরচ হচ্ছে, কোনো কাম হয়নি, কোনো কাজ হয়নি। জি, লাস্ট এখানে আসলাম। প্রথম কুর্মিটোলা গেছি, কুর্মিটোলা থেকে আমরা আমাদের ওই ধরনের আমরা সহযোগিতা পাই নাই। রোগীর চাপ অব্যাহতভাবে বাড়ছে জানিয়ে হাসপাতালের পরিচালক জানান, 1000 শয্যা হাসপাতালটির আইসিইউ এইচডিইউর প্রায় 80%ই রোগীতে ভর্তি। যারা সিরিয়াস এবং যাদেরকে ভর্তি করতে হবে তাদেরকে তো আমরা নিচ্ছি, আর যারা ধরেন যে মডারেট ডিগ্রি যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো বাসায় রেখে তারা ম্যানেজমেন্টে থাকতে পারবে তাদেরকেই দেয়া হচ্ছে। তো ওভারঅল যে পেশেন্ট সেটি কিন্তু বাড়ছে। আমাদের যে জেনারেল ওয়ার্ডগুলো যেগুলো ছিল সেগুলো আমরা ওপেন আপ করে দিয়েছি। ঈদযাত্রায় মানুষের অবাধ চলাচলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে চলতি মাসের শেষ সপ্তাহে। বাড়বে রোগী, অব্যাহত থাকবে মৃত্যুর মিছিল। আমরা খুব একটা জটিল অবস্থার মধ্যে পতিত হয়েছি। ঈদের পরে এই সবগুলো মিলিয়ে একটা বিস্ফোরণ ঘটবে। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ। মহামারীর এই সময়ে ঈদ যাত্রায় দেখা মিলে সেই চিরচেনা রূপ। পথে পথে ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট, ফেরিঘাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তবুও সব কষ্ট ভোগান্তি সহ করে প্রিয় মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ। তবে সর্বত্রই যেন উধাও ছিল স্বাস্থ্যবিধি। প্রতিবেদক ও প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নাইমুল জিকোর প্রতিবেদন। ভোর থেকেই রাজধানীর সদরঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো। গাদাগাদি করে যাত্রী নিয়ে ঘাট ছাড়ছিল দক্ষিণ বঙ্গগামী লঞ্চগুলো। ছিল না সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কারো মধ্যে। সামাজিক দূরত্ব তো কখনোই মানতে আসে না, যে কাদা চলতে আছে লঞ্চের যাত্রী অতিরিক্ত উঠাইতেছে। তো দায়ী তো কর্তৃপক্ষ, আর আমরা সাধারণ জনগণও দায়ী আছি, কিন্তু তাদেরও তো একটা সিকিউরিটি দরকার আছে যে আপনি কিভাবে বসবেন। আমরা তাদেরকে বারবার বসাইয়া দেওয়ার পরও তারা মাস্ক খুলে ফেলে, তারা আবার জড়ো হয়ে যায়। কমলাপুর রেল স্টেশনের অবস্থা তুলনামূলক ভালো। ভোগান্তি ছাড়াই ট্রেনে উঠতে পেরে খুশি যাত্রীরাও। স্বাস্থ্যবিধি মানাতে ছিল নানা আয়োজন, তবে লোকাল ট্রেনগুলোর যেন বেহাল দশা। গাদাগাদি করে এসব ট্রেনে চড়ছেন মানুষ, আর গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে বলে অভিযোগ লোকাল ট্রেন যাত্রীদের। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 9:40-এ, তো এতক্ষণ দাঁড়ানোর পরও কাউন্টারে টিকিট নেই। আমি 2 টিকিট কাটছি, আমার সিট দেয়নি। সড়ক পথে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। ঢাকা আরিচা মহাসড়কের গাবতলী থেকে সাভার পর্যন্ত গাড়ির অত্যাধিক চাপ থাকায় রাজধানী ছাড়তেই লেগে যায় দীর্ঘ সময়। টিকিট 7:20, কিন্তু সেই গাড়ি এখন পর্যন্ত আসে নাই। প্রচন্ড জ্যামের কারণে গাড়ি আসতে লেট করছে। একদিকে বাড়ি ফেরা মানুষ, অন্যদিকে রাজধানীমুখী পশুবাহী ট্রাকের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে তৈরি হয় দীর্ঘ যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফলে উত্তরবঙ্গ থেকে রাজধানীতে কোরবানির পশু আসতেও লেগে যাচ্ছে কয়েকদিন। রাত 12টার সময় ঘাটে আসছি, এসে সিরিয়াল টানতেছি, সিরিয়ালে পড়ে গেছি, মনে হয় 500 গাড়ির পাশে পড়েছি। গরু তো আপনার হলো গরমেতে তো থাকতে পারছে না। অতিরিক্ত গাড়ি আর মানুষের চাপে শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলদিয়া রুটে তৈরি হয় তীব্র জন ও যানজটের। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ভিড় ঠেলে গাদাগাদি করে পার হতে দেখা যায় হাজার হাজার মানুষকে। অপেক্ষায় থাকা গাড়ির লাইন বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হয়। তবুও বাড়ি ফেরা, তবুও ঈদ আনন্দ। পরিবারের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে প্রতিবারের মতো এবারও সব বাধাকে পেছনে ফেলেই ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ। তবে বাড়ি ফেরার এই অসুস্থ প্রতিযোগিতায় করোনার সংক্রমণ আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইমুল জিকো, নিউজ 24, ঢাকা। ঈদুল আজহার সামনে রেখে রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঢাকায় প্রথম দিনে চড়া দামের বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে বেচাকেনা। ক্রেতা যে সে হারে না থাকলেও বিক্রেতারা দামে অনড়। স্বাস্থ্যবিধির ক্ষেত্রে দেখা যায় উদাসীনতা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে।
ঈদুল আজহা সামনে রেখে অবশেষে রাজধানীতে বসেছে কোরবানির পশুর হাট। প্রথম দিন সকাল থেকে পশুর হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল খুবই কম। যারা হাটে এসেছেন তাদের বেশিরভাগই ঘুরেছেন, দেখেছেন। গরুর দাম তুলনামূলক চড়া হাঁকাচ্ছেন দাবি করে শেষের দিকে কিনবেন বলে জানান অনেকে। কাস্টমার আইতেছে যাইতেছে, গরুর দাম অনেক বেশি, কারো হাতে গরু দেখি না। ভুষির দাম বেশি, ওই জন্য তো গরুরে খাবাইছে। চেষ্টা করতেছি যদি বাড়িতে কিনতে দেবো, না কিনতে বলে আমরা আজকে কিনবো না। চাহিদার বিপরীতে কোরবানির পশু উৎপাদন বেশি হওয়ায় দাম পড়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। 1 কোটি থেকে 1 কোটি 5 লাখ পর্যন্ত, আর আমাদের তৈরি আছে 1 কোটি 20 লাখ। যখন দাম পাবে না তখন দেখবেন যে পানির দরে একটার দাম দিয়ে আপনি 5টা কিনতে পারেন। হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু বেচা বিক্রির নির্দেশনা থাকলেও সেসব বিষয়ে রয়েছে উদাসীনতা। বেশিরভাগ বিক্রেতার মুখে মাস্ক নেই। এছাড়া বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে প্রবেশ নিয়ন্ত্রণের কথা বলা হলেও মানা হয়নি তা। ঢাকা উত্তর সিটির হাটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ পর্যবেক্ষণ কমিটি বলছে রোববার থেকে হাটে থাকবে মোবাইল কোর্ট। 3টা উপকমিটির জন্য 6 জন ম্যাজিস্ট্রেট বরাদ্দ করেন এবং ওই কমিটি যেখানে অনিয়ম দেখবে, বেনিয়ম দেখবে, স্বাস্থ্যবিধির ভঙ্গ করা দেখবে, সেখানে ওনারা হাটে জরিমানা করতে পারবে, হাট প্রয়োজনে বন্ধ করে দিতে পারবে। এদিকে ঢাকার বাইরে অনেক হাটই এর মধ্যে জমে উঠেছে, তবে দাম নিয়ে রয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। স্বাস্থ্যবিধি বালাই নেই এসব হাটেও। অনলাইন ডিজিটাল পশুর হাটও এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে। তালন্তর বিপ্লব, নিউজ 24, ঢাকা। গেলবারের মতো এবারও করোনা মহামারীর মধ্যে শুরু হয়েছে পবিত্র হজ। সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে চলছে হজের আনুষ্ঠানিকতা। আজ শুরু হবে হজের মূল কার্যক্রম। আসমাতুলির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সৌদি আরবে শনিবার স্থানীয় সময় রাত পর্যন্ত মক্কায় মসজিদুল হারামে উপস্থিত হতে থাকবেন এবারের হজের জন্য নির্বাচিত মুসল্লিরা। সেখানে তারা পালন করবেন উমরা। রোববার 8 জিলহজ মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। ওই দিন দিবাগত রাতে শুরু হবে হজের মূল কার্যক্রম। এরপর আগামী 19 জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এবার বাইরের কেউ সুযোগ না পেলেও সৌদি আরবে থাকা 150টি দেশের নাগরিক সহ হজে অংশ নিয়েছেন 60,000 মানুষ। মক্কা, আরাফা, মিনা ও মুজদালিফায় চলাচলে হাজিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 3000 বাস। এই সঙ্গে থাকছে তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য 51টি স্বাস্থ্য সেবা কেন্দ্র। 5 শতাধিক চিকিৎসক ছাড়াও হজের মাঠে থাকবেন কয়েকশো স্বাস্থ্যকর্মী। এছাড়াও সৌদি সরকার মুসল্লিদের জন্য প্রথমবারের মতো হজ অনুমতিপত্র তাজরির সঙ্গে স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে। হাজিদের সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নির্বাচিত মুসল্লিদের দেওয়া হয়েছে ছবি সহ এই স্মার্ট কার্ড। আসমাতুলি, নিউজ 24। দেশব্যাপী সংবাদপত্র পৌঁছে দেওয়ার কারিগর হকার্স ইউনিয়নগুলোকে ঈদ উপহার দিল বসুন্ধরা গ্রুপ। শনিবার দুপুরে নিজ বাসভবনে সংগঠনগুলোর নেতাদের হাতে উপহার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোবহান আনভীর। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের হাত থেকে উপহার গ্রহণ করেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, পত্রপত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতির সার্কুলেশন ম্যানেজার সাদিকুল ইসলাম ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24-এর সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী সহ আরও অনেকে। ঈদ উপহার প্রদান শেষে দেশের সংবাদপত্রগুলোর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোবহান আনভীর। সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির আধুনিকায়নে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপি 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সীমান্তের নানা সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান বাহিনীর মহাপরিচালক। লিটন বাবুর ক্যামেরার সাতকানিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মুখ খন্দকার।
প্রায় 6 মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ। এবার দেশের অখণ্ডতা রক্ষায় ঝাঁপিয়ে পড়ার পালা। শেষ দিনে তাই এই শপথ নিয়ে নতুন জীবনের শুরু বিজিবির নবীন সৈনিকদের। 9টি ভেন্যুতে একযোগে শুরু সমাপনী অনুষ্ঠানের সাতকানিয়া ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সীমান্ত সুরক্ষিত করতে ত্রিমাত্রিক এই বাহিনীর আধুনিকায়নে নতুন নতুন প্রযুক্তি সংযোজন করা হয়েছে। কথা বলেন সীমান্ত হত্যা নিয়েও। সীমান্তে চোরাচালান বন্ধের জন্য আমরা যথেষ্ট তৎপর হয়েছি। আমরা শুধু বিওপির সংখ্যা বাড়াইনি, আমরা বর্ডার সার্ভেলেন্স সিস্টেমও আমরা ডেভেলপ করেছি। শুধু তাই নয়, আধুনিক মোটরযান বলুন, আধুনিক ইকুইপমেন্টস বলুন, যেগুলি সীমান্তে রক্ষা করার জন্য প্রয়োজন, সেগুলি সবই আমরা সংগ্রহ করেছি। সীমান্তে এখনো মাদক সহ নানা চোরাচালান বন্ধ হয়নি। এটি নিজেদের পরিচালিত কর্মকাণ্ডের কথা জানান বাহিনী প্রধান। অবৈধভাবে সীমান্ত পারাপারের প্রবণতা অনেক কমেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে আমরা সরকারের সহযোগিতায় আমরা আরো এই বাহিনীকে সামনে এগিয়ে নিয়ে যাব। এবার শুধু সাতকানিয়া ট্রেনিং সেন্টার থেকে 128 জন নারী সহ মোট 784 জন প্রশিক্ষণ গ্রহণ করেন। মাদক সহ অন্যান্য চোরাচালান বন্ধে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই বাহিনীকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। মৌ খন্দকার, নিউজ 24, সাতকানিয়া, চট্টগ্রাম। এবার দর্শক, এই মুহূর্তে টিকা আসা উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ব্রিফ করা হচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এটা আমাদের বেক্সিমকোর ওয়্যার হাউসে আমরা রাখছি। আমরা ওদের ওয়্যার হাউসে আমরা কন্ট্যাক্ট করে নিয়ে আমরা ওখানে রাখছি। কারণ আপনারা জানেন যে আমাদের সিনোফার্মের ভ্যাকসিনটা 2 ডোজের ভায়াল, তার মানে অনেক বেশি রকম জায়গা লাগে। অ্যাস্ট্রাজেনেকা আমাদের 10 ডোজের ভায়াল ছিল, আমাদের ফাইজার হলো 6 ডোজের ভায়াল, এই মডার্না 10 ডোজের ভায়াল, তার মানে এক ভায়ালে 10 ডোজ থাকে। এখানে এক ভায়ালে মোটে 2 ডোজ, প্রচুর জায়গা লাগে। কাজে আমাদেরকে আরও কিছু ক্যাপাসিটি ডেভেলপ করতে হয়েছে এবং সেভাবে আমরা তৈরিও হচ্ছে। আমরা যেমন বেক্সিমকোর ওয়্যার হাউসটা আমরা চিহ্নিত করে আমরা সরকারের পক্ষ থেকে সেটাকে আমরা নিজেদের এতে নিয়ে এসেছি, তেমনি আমরা ইনসেপ্টার ওয়্যার হাউসও আমরা নেওয়ার চেষ্টা করছি এবং তাদের সাথেও আমাদের বন্ডিং হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে। আমরা রেডিয়েন্টেরও ওয়্যার হাউস আমরা নেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা আমাদের সক্ষমতাটা সবটুকু বাড়িয়ে রাখার চেষ্টা করছি যে যত পরিমাণে ভ্যাকসিন আসুক যাতে আমরা রাখতে পারি, এই বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। এই আমরা এখন বলতে পারি যে আমাদের বর্তমানে যেরকম একটা ফ্লো আছে ভ্যাকসিনের, এই ভ্যাকসিন যেভাবে আসছে এটা আমাদের রাখার সক্ষমতা আমরা ইতিমধ্যে তৈরি করেছি। আচ্ছা, আমার নাম ডাক্তার মোহাম্মদ শামসুল হক। আমি ডাইরেক্টর ডিজি হেলথ এবং লাইন ডাইরেক্টর ম্যাটারনাল, নিউনাটাল, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ। আমার সাথে আছেন আমার প্রোগ্রাম ম্যানেজার। দর্শক, টিকা আসা উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ব্রিফ করা হচ্ছিল, সরাসরি দেখছিলেন তা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বড় মৌসুমে চালের উৎপাদন বাড়লেও দাম নিয়ন্ত্রণহীন। করোনাকালে মানুষের আয় কমে যাওয়ায় চরম বিপাকে ভোক্তারা। খাদ্য মন্ত্রণালয় বলছে, পর্যাপ্ত উৎপাদনের পরও কেন দাম কমছে না খতিয়ে দেখছে সরকার। এছাড়া দাম কমাতে নেওয়া হচ্ছে আমদানির উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশে বড় মৌসুমে চালের উৎপাদন হয়েছে প্রত্যাশার চেয়েও অনেকটা বেশি। কৃষি বিভাগের হিসাবে যা ছাড়িয়েছে 2 কোটি টন। ফলে সরকারি গুদামে মজুদও বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও দাম কমতির দিকে, কিন্তু দেশের বাজারের চিত্র ঠিক উল্টো। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। মাঝারি মানের চাল 52 থেকে 56 টাকা, আর সরু চাল 60 থেকে 70 টাকা পর্যন্ত। করোনাকালে একদিকে যখন আয় কমেছে নিম্ন আয়ের মানুষের, তখন জরুরি এই ভোগ্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের। আয় রোজগার কম, প্রতি বস্তা 100 টাকা করে পাচ্ছে। 3 বেলার খাওয়া নইলে 1 বেলাও দিত, মানে আমার অনেক কষ্ট হয়ে যায়। সরকারি সংস্থা টিসিবির হিসাবেই রাজধানীর বাজারে মোটা চালের দাম গেল 1 বছরের ব্যবধানে বেড়েছে অন্তত 13%। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার সবশেষ প্রতিবেদন এবং খাদ্য মন্ত্রণালয়ের দৈনিক খাদ্যশস্য প্রতিবেদন অনুযায়ী প্রতিবেশী দেশগুলোয় চালের দাম এখন তুলনামূলক কম। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনামের মধ্যে বাংলাদেশে এখন চালের দাম সর্বোচ্চ। মোটা চাল আমদানি করলে প্রতি কেজির দাম পড়বে 33 থেকে 40 টাকা, যা বর্তমান বাজার দরের চেয়ে কেজি প্রতি অন্তত 10 টাকা কম। বর্তমানে সরকার চাল আমদানি করে বাজার স্থিতিশীল করার যে উদ্যোগ গ্রহণ করেছে, এটি আমি মনে করি একটি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, এটি কোনো স্থায়ী সমাধান হতে পারে না। সুতরাং আমাদেরকে নিজস্ব উৎপাদন দিয়ে আমাদের ফুড সিকিউরিটি শুরু করতে হবে।
বড় কোনো ব্যবসায়ী, বড় কোনো চাল কল মালিক যদি নিয়ম বহির্ভূতভাবে চালের মজুদ গড়ে তোলে অথবা ধানের মজুদ গড়ে তোলে, তাদের বিরুদ্ধে আর কি সরকার ব্যবস্থা নিতে পারে। বড় মৌসুমের শুরু থেকেই ধানের দাম বেশি থাকায় চালের দাম তুলনামূলক বেশি। তবে ঈদের পর কমতে পারে বলে মনে করছেন মিল মালিকরা। বাজার এখন প্রায় একটু নিম্নমুখী। ঈদের পর হয়তো বাজার যারা পাটের ব্যবসা করে তাদের কাছে যে ধানগুলো আছে তারা সে ধান ছেড়ে দেবে, তখন বাজার একটা নিয়ন্ত্রণে চলে আসবে। এ অবস্থায় সরকারি আমদানির পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানির উদ্যোগ নিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। চালের শুল্ক কমাতে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে এনবিআরে। আমাদের মিনিস্ট্রি থেকে আমরা চাচ্ছি যে বেসরকারি পর্যায়ে কিছু আমদানি হলে একটা বাজার একটা সাম্যাবস্থায় আসবে, ভোক্তার জন্য কষ্ট হবে না। আমরা উদ্যোগ নিচ্ছি, আমরা এনবিআর এর কাছে আমরা এটা একটা প্রপোজাল পাঠিয়েছি। সবশেষ হিসাব বলছে খাদ্য অধিদপ্তরের গুদামে চালের মজুদ দাঁড়িয়েছে 12,66,000 টন, যা গেল 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। করোনা মহামারীর মাঝে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাশাউফ ফাউন্ডেশন। এই কার্যক্রমের অংশ হিসেবে ঈদুল আজহা উপলক্ষে শনিবার ঢাকা শহরের সাতারকুল এলাকা অসহায় কর্মহীন শতাধিক পরিবারকে চাল ডাল সহ শুকনো খাবার এবং মাস্ক সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে। ফাউন্ডেশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেয়। ফাউন্ডেশনের 5,000 সদস্যদের অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রবাসের খবর। মাত্র 8 ঘন্টায় জয় করেছেন ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্টেন এলব্রুস। সেখানে তুলে ধরেন মায়ের হাতে তৈরি করা বাংলাদেশ আর ব্রিটেনের পতাকা। তিনি ব্রিটিশ বাংলাদেশি আকলাকুর রহমান, যার স্বপ্ন এখন মাউন্ট এভারেস্ট পাড়ি দেয়ার। যুক্তরাজ্য থেকে আসমা মাসুমের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত আসমাতুলির ডেস্ক রিপোর্ট। করোনা থেকে সুস্থ হয়ে মাত্র 5 দিনের মাথায় ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আকলাকুর রহমান। বর্তমানে যার নিবাস ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। ছোটবেলা থেকেই আকলাকুরের পর্বতে ওঠার নেশা। 6,856 meter high mountain, and technically difficulty হলো এভারেস্টের সমান। প্ল্যান আছে আমার মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করার। এসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে বিভিন্ন চ্যারিটির জন্য তহবিল জমা করেন তিনি, যা বিশ্বের বিভিন্ন দেশের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করা হয়। বর্তমানে 17,000 পাউন্ডস উঠে আসছে, আর আমরা ইমার্জেন্সি রেসপন্স বলতে এটা আমরা হেল্প করবো মানুষের যেখানে ন্যাচারাল ডিজাস্টার বা ইমার্জেন্সি ওই জায়গায়। আকলাকুর রহমান মাত্র 1.5 বছর বয়সে বাবা মায়ের সাথে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। আসমাতুলি, নিউজ 24। এবার আন্তর্জাতিক। ভয়াবহ আকার ধারণ করছে পশ্চিম ইউরোপের বন্যা পরিস্থিতি। মৃতের সংখ্যা 150 ছাড়িয়ে গেছে, যার মধ্যে শুধু জার্মানিতেই মারা গেছেন 103 জন। নিখোঁজ রয়েছেন প্রায় 1,300 মানুষ। এদিকে আগামী 10 বছরের মধ্যে চাঁদের গতিবিধির কারণে যুক্তরাষ্ট্রে তীব্র বন্যা ঘটতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে নাসা। যোগাযোগ মাধ্যমগুলো অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠছে, আর এক্ষেত্রে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় দেয়া ভুল তথ্যই মানুষকে হত্যা করছে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নাহিজিয়ানের ডেস্ক রিপোর্ট। যোগাযোগ মাধ্যম মূলত মানুষের মাঝে এক অনন্য যোগসূত্রতা সৃষ্টির লক্ষ্যে তৈরি হলেও এখন তা বুমেরাং হয়ে উঠেছে মানুষের বিরুদ্ধেই। ভুল তথ্য ও বিভ্রান্তি সৃষ্টির কারণে সোশ্যাল মিডিয়া মানুষের মৃত্যুর কারণও হয়ে উঠছে। আর এ বিষয়ে এবার সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা মহামারীতে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মিথ্যা তথ্য মানুষকে হত্যা করছে বলে শুক্রবার মন্তব্য করেন বাইডেন। এই মহামারীতে আমাদের একমাত্র সমস্যা হলো টিকা প্রদান করা, কিন্তু তারা তো রীতিমতো ভুল তথ্য দিয়ে মানুষকে মেরে ফেলছে।
জো বাইডেন ছাড়াও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও বেসরকারি এসব যোগাযোগ মাধ্যমগুলোর ভুল তথ্য পরিবেশন ও বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সমালোচনা করেন। নাহিদ জিহান, নিউজ 24। খেলার খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ দুপুর 1টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। জিতলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে যাবে সিরিজের শিরোপা। ম্যাচের আগের দিন দলগত অনুশীলন না থাকায় বিশ্রাম কাটিয়েছে গোটা দল। নিজের আর লিটনের ইনজুরি নিয়ে ইতিবাচক মনোভাব দেখালেও মুস্তাফিজের খেলা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি তামিম। পার্থ বণিকের ম্যাচ প্রিভিউ। বাংলাদেশের ক্রিকেটে যত দুঃসময়ই থাকুক, ব্যর্থতার তালিকা যতই লম্বা হোক, বরাবরই ঘুরে দাঁড়ানোর জন্য টাইগারদের ভালো প্রতিপক্ষ জিম্বাবুয়ে। অন্তত গেল 7 বছরের পরিসংখ্যান তো তাই বলে। এই সময় জিম্বাবুয়ের বিপক্ষে 13 ওয়ানডের একটিও হারেনি লাল সবুজরা। স্বাভাবিকভাবেই প্রথম ওয়ানডে জিতে এখন সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরমেন্সে রবিবার কাজটা কঠিন মনে না হলেও নির্ভর থাকার উপায় নেই, কেননা সবশেষ 2013-তে প্রথম ম্যাচ জেতার পরেও পরের দুটিতে হেরে সিরিজ হাতছাড়া করেছিল মুশফিকরা। প্রথম ম্যাচে টাইগার সমর্থকদের সবচেয়ে অবাক করেছে একাদশে নাইম আর সোহানের অনুপস্থিতি। পাশাপাশি দুশ্চিন্তা বাড়িয়েছে তামিম, সাকিব, মিঠুন, মোসাদ্দেক এই বড় নামগুলোর রান না পাওয়া। বিষয়টি স্বীকারও করেছেন অধিনায়ক নিজেও। কম রানে যদি 3টা উইকেট পড়ে যায়, এটা ইটস নট অ্যান আইডিয়াল থিং। আমরা এটাই চেষ্টা করবো যে আমাদের টপ অর্ডার থেকে আমি বলেন, সাকিব বলেন, এরা যদি আরো বেশি একটা বড় ইনিংস খেলতে পারে তাহলে ইট হেল্পস দ্য টিম টু এরকম সিচুয়েশনে পড়তে না হয়। সো এটাই চেষ্টা করবো যে এরকম কোনো অপরচুনিটি যদি নেক্সট ম্যাচে আসে টু মেক ইট কাউন্ট। দলে তামিম, লিটন, মুস্তাফিজের আছে ইনজুরি সমস্যা। ম্যাচের আগের দিন দলগত অনুশীলন না থাকায় মিলেছে বিশ্রামের জন্য বাড়তি একটা দিন। তারপরেও মুস্তাফিজের খেলা নিয়ে রয়েই গেছে অনিশ্চয়তা। আমার এই 3টা ম্যাচে কম বেশি একটু রিস্ক নিয়েই খেলতে হচ্ছে, বাট আমি সামহাও ম্যানেজ করছি। লিটনের অবস্থা আমি যতটুকু জানি এখন আগের চেয়ে অনেক ভালো, সো হি ইজ প্রবাবলি অ্যাভেলেবল ফর টুমরো। মুস্তাফিজেরটা এখন একটু কোয়েশ্চেন মার্ক আছে। আইল স্টিল সে ইজ 50-50, সো এই ছাড়া আর সবাই ফিট। হারারেতে রবিবার বাংলাদেশ সময় দুপুর 1টায় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আর তাহলে এক ম্যাচ হাতে রেখেই বাজিমাত করবে টাইগাররা। পার্থ বণিক, নিউজ 24। নারী ফুটবল দলের খবর। জামালপুর কাছারিপাড়া একাদশের বিপক্ষে 18-0 গোলের বিশাল ব্যবধানে জয়ে টানা দ্বিতীয় লীগ শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস নারী ফুটবল দল। এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হলো আবু ফয়সালের শিষ্যদের। কৃষ্ণা রানী করেছেন 5টি গোল। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হলো শিরোপা। টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত হবার পর এভাবেই উল্লাস কিংসের নারী ফুটবলারদের। সব মিলিয়ে গেলবারের মতোই অপ্রতিরোধ্য আর অপরাজিত বসুন্ধরা কিংস। শিরোপা জয়ের ম্যাচে প্রতিপক্ষ কাছারিপাড়া একাদশের জালে কিংসের ফুটবলাররা জড়িয়েছেন গুনে গুনে মোট 18 গোল। এক ম্যাচে হয়েছে 4 হ্যাটট্রিক। আসলে লিগের প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্য, লিগের খেলার মান বাড়ানোর জন্য অবশ্যই বড় দলগুলি অবশ্যই আসুক, পার্টিসিপেট করুক, এবং লিগের খেলার মান যদি বাড়ে প্লেয়ারদের খেলার মান অবশ্যই বাড়বে এবং ন্যাশনাল টিমে অবশ্যই ভালো ভালো প্লেয়ার পাওয়া যাবে। বল দখল তো দূরের কথা, কিংসের বক্সের আশেপাশে বল নিয়ে যেতে পারেনি কাছারিপাড়ার ফুটবলাররা। অন্যদিকে প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দেয়া কিংসের আক্রমণ ভাগের 4 হ্যাটট্রিক। 5টি গোল করেছেন কৃষ্ণা রানী সরকার, সাবিনা করেছেন 4টি, 3টি করে গোল সানজিদা ও শামসুন্নাহার জুনিয়রের, আর 1টি করে গোল করেছেন মনিকা, আনাই ও সুমাইয়া। শিরোপা জয়ের উল্লাসে মাতা কিংসের ফুটবলারদেরও আছে প্রত্যাশিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে না পারার আক্ষেপ। কম্পিটিটিভ ম্যাচ হলে আমাদের জন্য ভালো হয়, নিজের পারফরমেন্সটা যাচাই করা যায় যে আমরা এখানে ভালো করতেছি, সামনে আরো ভালো করব, যে জায়গায় উইক পয়েন্টটা দেখা যায়। অনেকগুলো টিম আছে যে ভালো করে খেলতে পারে না, আমরা অনেকগুলো করে গোল করছি। আর তখন যদি ওইভাবে টিম হয়, ভালো ভালো প্লেয়াররা সব টিমে যাইবো, তখন তো সব একসাথে খেলবো না, তখন অনেক প্রতিযোগিতামূলক ম্যাচ হবে। 19 জুলাই নাসরিন ফুটবল একাডেমির বিপক্ষে নিয়ম রক্ষার নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস, যাদের বিপক্ষে প্রথম লেগে 20-0 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল আবু ফয়সালের দল। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিনোদনের খবর জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। আসছে কোরবানির ঈদে ওটিটি প্ল্যাটফর্ম
বিঞ্জে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ 25। কায়েতসের ব্যানারে নির্মিত 8 পর্বের এই সিরিজটি প্রযোজনা করেছেন কামরুন্নেসা মীরা। এই শহরের নির্দয় সিস্টেমে বড় হয়ে ওঠা দুই কিশোর কিশোরী গল্প উঠে আসবে মাহমুদ দিদার পরিচালিত এই ওয়েব সিরিজে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বিউটি সার্কাস সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। যদিও বর্তমান করোনা বাস্তবতায় এখনো সিনেমাটি দেখেনি আলোর মুখ, তবে আসছে ঈদে একই নির্মাতার প্রথম ওয়েব সিরিজ 25 আসছে দর্শকদের সামনে। রাজধানীর ইট পাথরে নির্দয় পরিবেশে বড় হয়ে ওঠা দুই কিশোর কিশোরীর গল্প নিয়ে নির্মিত হয়েছে 8 পর্বের ওয়েব সিরিজ 25, যেখানে দেখা যায় চারপাশের নিষ্ঠুরতা, মানুষের প্রতি মানুষের দয়াহীনতা, লালসা, মিথ্যার বিস্তৃত জাল, যে পরিস্থিতি তাদের ফেলে দেয় অন্য এক জগতে। তবে সময়ের সাথে সাথে রাজনীতির অন্তর্গত খেলাটা শিখে ওঠে দুজন। আলো নয়, অন্ধকারে কিভাবে টাকশালের জন্ম হয় সেটা দেখে। একসময় নিজেরা সবকিছুর নিয়ন্ত্রক হয়ে ওঠে। এমন গল্পে তৈরি হয়েছে ওয়েব সিরিজ 25। একটু ডার্ক, একটু থ্রিলার, একটু ক্রাইম, এইরকম একটা প্রবৃত্তির ভিতর দিয়ে ওয়েব সিরিজটা আছে। আমরা আসলে এখানে একটা মানবিক গল্পেরও যোগসূত্র তৈরি করতে চেয়েছি। কায়েতসের ব্যানারে নির্মিত 8 পর্বের এই সিরিজটি প্রযোজনা করেছেন কামরুন্নেসা মীরা। আমি নিজেও একজন অডিয়েন্স, হ্যাঁ, ফ্রম দ্য ভিউ অফ অ্যান অডিয়েন্স আমি বলবো যে ইউ মাস্ট ওয়াচ 25। সো ফার উই আর ডুইং গুড, বাট আমি চাই আমরা আরো যতগুলো কাজ করব, উই ওয়ান্ট টু ওয়ার্ক বেটার, উই ওয়ান্ট টু ওয়ার্ক হার্ডার। 25-এর মাধ্যমে ওয়েব কন্টেন্টে প্রথমবার অভিনয় করেছেন নডরাই খ্যাত অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। আরও দেখা যাবে শ্যামল মাওলা, সাইদ বাবু, ইয়াস সোহান, রুদ্র হক সহ আরো অনেককে। সুনেরার সাথে আমার ফার্স্ট কাজ, গুণী একজন অভিনেত্রী আমি বলবো, ওর সাথে কাজ করার পর এক্সপিরিয়েন্স আমার যা হয়েছে, আশা করছি এটা অডিয়েন্স খুব ভালোভাবেই নেবে মনে হচ্ছে। এবার ঈদে এই কাজটা সবাই পছন্দ করবে। আসছে কোরবানির ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে সিরিজের 8 পর্ব দেখতে পারবেন দর্শক। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিবন্ধন ছাড়াই আজ থেকে পোশাক কর্মীরা পাবেন করোনা টিকা। চীন থেকে আসলো 10 লাখ ডোজ। কোর রোগীর চাপে শোচনীয় হাসপাতালের অবস্থা। আরো 204 প্রাণহানি। এই যাত্রায় বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়। মহাসড়কে যানজট, কোথাও নেই স্বাস্থ্যবিধি। আবারও পুরনো চেহারা, সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বার্ষিক ক্রেতা সমাগম। রাজধানীর হাটে প্রথম দিনে বিক্রি কম, এবার অনলাইনে আগ্রহ বেশি। সীমিত পরিসরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। অংশ নিচ্ছেন সৌদিতে থাকা 60,000 মুসল্লি। আজ মূল কার্যক্রম, মক্কায় বিশেষ সেবা। চাল নিয়ে চালবাজি, উৎপাদন বাড়ল, দাম নিয়ন্ত্রণহীন। বিক্রেতাদের অজুহাতের শেষ নেই। করোনাকালে বিপাকে মানুষ, আমদানির উদ্যোগ। নজিরবিহীন বন্যার কবলে ইউরোপ, ভেঙে পড়েছে যোগাযোগ, বিপর্যস্ত জনজীবন। জার্মানি ও বেলজিয়ামে 150 মৃত্যু, নিখোঁজদের সহস্রাধিক। এবং আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচে জিতলে সিরিজ জয়। ফের নারী ফুটবল লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দর্শক, এই ছিল আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।